মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইন, এর ধারা আছে 1 থেকে শুরু করে 56টা। এতে আছে তফসিল, এতে আছে সরণি, 36 আছে সরণি, তফসিলে কি আছে দেখে নেবেন। একে আছে সংজ্ঞা, একে আছে শিরোনাম প্রবর্তন, 2 আছে সংজ্ঞা, 2 সংজ্ঞাগুলো কি কি সংজ্ঞা পড়ব। অ্যাগনিস্ট, অ্যালকোলয়েড, অ্যালকোহল, আইসোমার, ওয়াশ বা বাংলা মদ, মাদকের শ্রেণীবিভাগ, চাষাবাদ, চিকিৎসা, তারপরে মাদক নিরাময় কেন্দ্র, বিয়ারি, মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। এরপরে 4 হচ্ছে অধিদপ্তরের মাদকদ্রব্য অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারপরে 5 হচ্ছে অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা হবে, অধিদপ্তরের কার্যাবলী। এরপরে 9, ওগুলো বাদ, যেগুলো আসবে না ওগুলো বাদ। 9 আছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, 9 আছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, 9 আছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 10 আছে 9 আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য 9 আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, 9 আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 10 অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, 10 হচ্ছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, 10 হচ্ছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 11 হচ্ছে মাদকদ্রব্য পান, সেবন বা খাওয়া, মাদকদ্রব্য পান করবে কিটা, সেবন করবে কে আর খাতি পারবে কে, এই কথা বলছে 11 ধারায়। 12 ধারা আছে মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র প্রদান, মানে চিকিৎসার জন্য কখন মাদকদ্রব্য খাওয়া যাবে বা এরকম মাদকদ্রব্য ব্যবস্থাপত্র, মানে চিকিৎসার ক্ষেত্রে মাদকদ্রব্য। এরপরে 13তে হচ্ছে লাইসেন্স, এই মাদকের লাইসেন্স নিয়ে মানুষ মাদকের লাইসেন্স বা পারমিট, এই যে লাইসেন্স মাদকের 13তে দেয় লাইসেন্স, 14তে কার লাইসেন্স দেওয়া যাবে না, 14তে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। 13তে হচ্ছে সবাইকে লাইসেন্স দেওয়া যাবে, কিন্তু 14তে বলছে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, কার দেওয়া যাবে, কার দেওয়া যাবে না। 15 লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে, যদি মাদকদ্রব্য আইনের মাদকের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা সেই সম্পর্কে আলোচনা করছে। এরপরে 16 আছে লাইসেন্স বাতিল হয়ে যাবে, এই লাইসেন্স কখন বাতিল হবে সম্পর্কে বলছে। লাইসেন্স বাতিল, 10 হচ্ছে লাইসেন্স সাময়িক সময় স্থগিতকরণ, তাই 9 আছে লাইসেন্স বাতিল করবে, বাতিলের 3টে পদ্ধতি। তারপরে 17 আছে লাইসেন্স সাময়িক স্থগিতকরণ, তারও 3টে পদ্ধতি, প্রায় সেম। এটা হলো বাতিল। 16তে হচ্ছে লাইসেন্স বাতিল যদি দণ্ডিত হয় তাহলে বাতিল হয়, আর 17তে লাইসেন্স সাময়িক সময় স্থগিত যদি লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে সেই ক্ষেত্রে হয়। এরপরে 18 হচ্ছে কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, কতিপয় লাইসেন্স ভর্তি মাদকের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং অস্ত্র লাইসেন্স। এই ক্ষেত্রে এই নেটের বড় সমস্যা দেখাচ্ছে, বুঝলাম না, মূল শহরের ভিতরে তাহলে আছে মাদকের লাইসেন্সের। তারপরে 19 হচ্ছে মাদক দ্রব্যর দোকান, পানশালা সাময়িক সময় বন্ধ বা স্থগিত রাখতে পারে। এই 19 হলে ভেরি ইম্পর্টেন্ট 19 দ্বারা, এখান থেকে এই প্রশ্ন আসবে যদি আসে। 19-এর আগে 19 থেকে শুরু করে 1 থেকে 19 এর মধ্যে যদি প্রশ্ন আসে তাহলে 19 থেকে আসবে, 99 না শতভাগই যদি আসবে। এরপরে আছে অধ্যায় 4 হচ্ছে মাদকদ্রব্য প্রতিরোধের ক্ষমতা সমূহ। অধ্যায় 4 20 ধারাতে আলোচনা করব। মাদকদ্রব্যের অধ্যায় 20-4 মাদকদ্রব্য প্রতিরোধের ক্ষমতা সমূহ। অধ্যায় হচ্ছে কি 4, ধারা হচ্ছে 20 প্রবেশ ক্ষমতা, সংক্ষিপ্ত হলো প্রবেশের ক্ষমতা। এখানে বলছে মাদকদ্রব্যের দোকান, পানশালা বা যেখানে বেচা কিনা হয় ওই স্থানে প্রবেশের কিরকম নিয়ম নীতি ক্ষমতা সেই সম্পর্কে আলোচনা করছে। এখানে বইটুর আছে, আমার কাছে এই যে শীট লেখা আছে সেই শীট দেখেই পড়ি, আর এই শীটগুলো আমি দিয়ে দেবো। জয় হজরত তহিদ
আর বাকি যারা আছে সবার জন্যই এটা আমি দিয়ে দেবো না গ্রুপে, আপনারা ভালো করে দেখে নিন। তাহলে মহাপরিচালক কর্তৃক তল্লাশি বা জব্দ করার ক্ষমতা, মহাপরিচালক কর্তৃক তল্লাশি বা জব্দ করার ক্ষমতাটা কীরকম আসেন আলোচনা করি। যদি মাদক দ্রব্যের দোকান বা পানশালা মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত, মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার মাদকের দোকান গুদাম খোলা থাকা অবস্থায়, মাদকের দোকান বা গুদাম খোলা থাকা অবস্থায় নিবন্ধতে, মাদকের দোকানে কিন্তু একটা বই থাকে, মাদকের দোকানে একটা বই থাকে, যেমন অনেক দোকানপাটে দেখবেন বাকি বেচা কিনা হয় না, খাতায় লেখা থাকে না কয় টাকা কত বাকি গেলো নগদ আসলো, ওই রকম একটা লেখা থাকে। ঠিক এই মাদকের দোকানে একটা নিবন্ধিত বই, এটা তো নর্মাল দোকান না যে মুদির দোকান হলেই যে যখন যে খুললো করলো না এরকম সিস্টেম নাই। মাদকের দোকান বা পানশালায় নিবন্ধিত একটা বই থাকে, রক্ষিত একটা খাতা থাকে। আসতে পারে মাদকের দোকানে কি ধরনের বই থাকে, নির্মে মাদকের দোকানে কি ধরনের বই থাকে, নিবন্ধিত বই, রক্ষিত বই, জেনারেল ডায়েরি ক খ, তখন বলবেন ক খ, নিবন্ধিত বই বা রক্ষিত খাতা থাকে। এই খাতার তল্লাশি এই মাদক দ্রব্যর মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যখন মাদকের দোকানে যাবে, এই মাদকের দোকান খোলা থাকা লাগবে, মাদকের দোকান খোলা বা ওই গুদাম খোলা থাকা অবস্থায় যেতে হবে, বন্ধ থাকা অবস্থায় যাওয়া যাবে না। মহাপরিচালক অথবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কোন ধরনের মাদকের তল্লাশি করবেন, মাদকের দোকান খোলা থাকলে গুদাম বন্ধ থাকলে এরকম প্রশ্ন আসতে পারে। মনে রাখবেন, গুদাম যদি খোলা থাকে, দোকান যদি খোলা থাকে, তখন এই মহাপরিচালক তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এই মাদকের দোকানে তল্লাশি করবেন, এই মাদকের দোকানে তল্লাশি করবেন। কিন্তু ওই নিবন্ধিত বই, ওই যে দোকানে নিবন্ধিত বই বা রক্ষিত যে খাতা আছে তা নিয়ে তিনি তল্লাশি করবেন। কারণ কি, ওই রক্ষিত বই বা ওই নিবন্ধিত বইটি মাদকের কি পরিমাণ বেচা কিনা আছে, কি পরিমাণ তার লাইসেন্স আছে, তার বিস্তারিত লেখা থাকবে। খতিয়ান রেজিস্টার আছেন আমাদের, যেমন আয়না বলে, ঠিক এই মাদকের দোকানে যে রক্ষিত বই, উনি কি পরিমাণ মাদকের দোকানে ইন আউট করাচ্ছে অবশ্যই সেটা লেখা আছে না, লেখা থাকবে। তাই মাদকের মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যখন মাদকের দোকান বা গুদাম খোলা থাকবে, সেই সময় তিনি কি করবেন, ওই মাদকের দোকান বা পানশালা বা গুদাম পরিদর্শন করবেন কিভাবে, নিবন্ধিত বই বা রক্ষিত খাতা নিয়ে তিনি এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন। এই তল্লাশি কার্যক্রম করার সময় যদি মাদকের দোকানে বা গুদামে, মাদকের দোকানে বা মাদকের গুদামে যদি অতিরিক্ত কোনো মাদক থাকে, তাহলে তিনি আটক বা জব্দ করবেন। মহাপরিচালক কোন ধরনের মাদক আটক বা জব্দ করবেন, মহাপরিচালক কোন ধরনের মাদক আটক বা জব্দ করবেন, যদি মাদকের দোকান খোলা থাকা অবস্থায় মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যখন তল্লাশি করতে যাবেন, সেই মাদকের দোকানে যদি লাইসেন্সকৃত বা পারমিটকৃত বা অনুমোদিত মাদকের অতিরিক্ত মাদক থাকে, সেই মাদক তিনি আটক বা জব্দ করতে পারবেন। এইটা আসবেন না, তারপর একটু গল্প পড়তেছি, এমসিকিউ হবে না। এইখান থেকে প্রশ্ন করলে যদি মনে করে র্যাঙ্ক দেবে না, প্রশ্ন করবে, ফেল করাবে, এটা কোনো ঘটনাই না। কিন্তু এই একটার ভিতর থেকে হাজারো প্রশ্ন আসে, আমরা নতুন তাই প্রশ্ন করবো না। দ্বিতীয় যখন রিভিশন দেবো তখন হাজার প্রশ্ন করবো, শত প্রশ্ন যত আসে মনে করতে আগাবো। তাহলে এখন দেখেন একটার মধ্যে কতগুলো এমসিকিউ আর শর্ট প্রশ্ন বা বড় প্রশ্ন। তাহলে মাদক দ্রব্যের মহাপরিচালক কখন মাদক দ্রব্য জব্দ করবেন, মাদক দ্রব্যের মহাপরিচালক কখন লাইসেন্সধারী দোকান তল্লাশি করবেন, মাদক দ্রব্যের মহাপরিচালক কখন নিবন্ধনকৃত বই বা রক্ষিত খাতা নিয়ে তল্লাশি কার্যক্রম করবেন, মাদক দ্রব্যের মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কি কখনো মাদক দ্রব্য জব্দ বা আটক করতে পারে। প্রশ্ন দিয়ে ছাড়িয়ে দিল, কিন্তু প্রশ্ন আসেন না, আসলে 25 প্রশ্ন হয়েছে, 18-19 প্রশ্ন আসেন। ঠিক আছে, ভয়ের কিছু নাই, আমি বড় মাস্টার না যে আপনার ভয় দিয়ে টাকা পয়সা নেব, আমারও লাভ আপনারও লাভ, আলোচনা করি। তাহলে মহাপরিচালক কর্তৃক তল্লাশি বা জব্দ করার ক্ষমতা কি, যদি কোনো মাদকের দোকান বা পানশালা
তল্লাশি করবার চায় মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, তাহলে তিনি তার ওই মাদকের দোকান খোলা থাকা অবস্থায় করবেন। ওই মাদকের দোকান খোলা থাকা অবস্থায় করবেন। ওইখানে নিবন্ধিত বই বা রক্ষিত খাতা আছে, ওই খাতা নিয়ে তিনি তল্লাশি কার্যক্রম করবেন। তল্লাশি করার সময় যদি মাদকের দোকানে অতিরিক্ত কোনো মাদক থাকে, সেই মাদক ওই তল্লাশিকারী অফিসার জব্দ করবেন বা হেফাজতে নেবেন বা আটক করবেন। মহাপরিচালক বা মাদক দ্রব্য অধিদপ্তরের লোকজনের কার্যক্রম শেষ। এরপরে চলে যায় 21 ধারা, প্রকাশ্য স্থানে বা যানবাহনে মাদক ব্যক্তির আটক বা দেহ তল্লাশি। প্রকাশ্য স্থানে বা যানবাহনে, এই দেখবেন আমরা প্রকাশ্য স্থানে মাদক দ্রব্য অভিযান কিছুদিন আগে হয়েছে, কালকে শেষ হয়ে গেছে। আর যানবাহনে যদি মাদক দ্রব্য থাকে তাহলে কিভাবে তল্লাশি করবেন, আটক করবেন, এই কথা বলছে 21 ধারায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইনের 21 ধারা, দামি ধারা, গুরুত্বপূর্ণ ধারা। প্রকাশ্য স্থানে বা যানবাহনে কোনো ব্যক্তির নিকট থেকে তল্লাশি, আটক বা গ্রেপ্তার। তাহলে 21 ধারার 32 শিরোনাম কি বলছে? প্রকাশ্য স্থানে আটক বা গ্রেপ্তারের ক্ষমতা। প্রকাশ্য স্থানে আটক বা গ্রেপ্তারের ক্ষমতা শিরোনাম আপনি যেমন মনে রাখতে পারেন সেরকম করে মুখস্থ করবেন। প্রকাশ্য স্থানে আটক বা গ্রেপ্তারের ক্ষমতা, এটা কিন্তু দামি ধারা 19 আর 21, দামি ধারা। প্রকাশ্য স্থানে বা যানবাহনে কোনো ব্যক্তির নিকট থেকে তল্লাশি করে যদি মাদকদ্রব্য পাওয়া যায় তাকে গ্রেপ্তার করা যাবে, আটক করা যাবে। কিভাবে করা যাবে, কোন পদ্ধতি করা যাবে, আসেন সামনে যাই। যদি ক্ষমতাপ্রাপ্ত অফিসার জানতে পারেন, কোনো প্রকাশ্য স্থানে বা যানবাহনে মাদকদ্রব্য লুকায়িত আছে বা রাখা আছে বা গুদামজাত করা আছে বা সংরক্ষণ করা আছে, তাহলে তিনি উক্ত স্থানে তল্লাশি করতে পারেন। মাদকদ্রব্য আইনে 21(1) কি বলছে? যদি ক্ষমতাপ্রাপ্ত অফিসার জানতে পারেন কোথাও মাদকদ্রব্য লুকায়িত আছে, সংরক্ষণ আছে বা প্রস্তুত করে বা উৎপাদন করে, বেচা কিনা করে, যেটাই ধরে নেন, এরকম কোনো বিষয় ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার জানতে পারে, তাহলে তিনি কি করবেন? যদি প্রকাশ্য স্থানে হয় সমস্যা নাই, যদি যানবাহন হয় তাতেও সমস্যা নাই, সেই স্থানে তিনি তল্লাশি করতে পারবেন। এইটা 21(1) ধারায় ক্ষমতা দিয়েছে। মাদকদ্রব্য আইনের 21(1) উপধারায় ক্ষমতা দিয়েছে। 2 কি বলছে? কোনো ব্যক্তি তল্লাশি করলে উক্ত স্থানে ব্যক্তির নিকট মাদকদ্রব্য পাওয়া গেলে তা আটক বা জব্দ করবেন এবং উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। তাহলে 2 কি বলছে? যখন তল্লাশি কার্যক্রম করা হচ্ছে, তল্লাশি কার্যক্রম করার সময় কোনো ব্যক্তি পাওয়া গেলে, কোনো ব্যক্তির নিকট যদি পাওয়া যায়, তল্লাশি করার সময় যদি কোনো ব্যক্তির নিকট পাওয়া যায় তাহলে তা আটক বা জব্দ করবেন এবং উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। দেখেন 21(1) বলছে, যদি ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার জানতে পারেন কোথাও মাদকদ্রব্য লুকায়িত আছে, সংরক্ষণ আছে, ক্রয় বিক্রয় করে, এরকম বিষয় জানতে পারলে উক্ত স্থানে উক্ত অফিসার তল্লাশি কার্যক্রম করবেন। 2 বলছে, তল্লাশি কার্যক্রম করার সময় যদি কোনো ব্যক্তির কাছে হাতে নাতে মাদক ধরা পড়ে তাহলে উক্ত ব্যক্তি মাদক কি করবেন? আটক বা জব্দ করবেন। ওই যে মাদকটা ধরা পড়লো ওই মাদক আটক বা জব্দ করবে এবং উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার। তাহলে কোনো স্থানে কোনো ব্যক্তি তল্লাশি কোনো ব্যক্তি তল্লাশি করলে উক্ত স্থানে বা কোনো অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার যখন তল্লাশি কার্যক্রম করবে, উক্ত স্থানে যদি কোনো ব্যক্তির কাছে মাদক পায় তাহলে তার নিকট থেকে মাদক জব্দ বা হেফাজতে নেবে এবং উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। এই হচ্ছে 21 ধারা। 21 ধারা হচ্ছে
প্রকাশ্য স্থানে বা যানবাহনে যদি কোনো ব্যক্তির নিকট মাদকদ্রব্য থাকে তাহলে কিভাবে তা তল্লাশি করব। প্রথম হচ্ছে, যে অফিসার ক্ষমতা প্রাপ্ত তিনি যদি জানতে পারেন কোথাও মাদকদ্রব্য লুকায়িত আছে, তিনি সেই স্থানে বা যদি কোনো যানবাহনে বা পরিবহনে, পুলিশ অফিসার বা মাদকদ্রব্য ক্ষমতাপ্রাপ্ত অফিসার কি যানবাহনে মাদকদ্রব্য তল্লাশি করতে পারে? অবশ্যই পারে। 21 ধারার 1 উপধারায় পারে। যানবাহনে কি তল্লাশি পারে? আপনি পারবেন হলে আমার বডি করেন, তারপরে হচ্ছে আমার বাড়ি করেন, ঘর করেন, আপনি যানবাহনে আসলেন, কোথায় ধারা পাইছেন, আইন পাইছেন? বলবেন 21-1 আমরা পাইছি যানবাহনেও। এই যানবাহন বলতে কোন যানবাহন বোঝায়? বিমান হতে পারে, স্থল হতে পারে, নৌ হতে পারে। যানবাহন বলতে এইগুলোই বোঝায়। 3 স্তরের যানবাহন। এই যানবাহনে যদি কোথাও লুকায় রাখে, কোন স্থানে লুকায় রাখে, এই মাদকদ্রব্য বা ক্ষমতাপ্রাপ্ত যে অফিসারের ক্ষমতা আছে তিনি এই স্থানে তল্লাশি করতে পারবেন। তল্লাশি করার পরে কি করছে, যার শরীরে মাদকদ্রব্য পাওয়া গেছে বা যার হাতে পাইছে ওই মাদকদ্রব্য সরায় নিয়েছে, আটক করছে বা জব্দ করছে। এবং উক্ত ব্যক্তি কি করবে? উক্ত ব্যক্তিকে মাপ পাবে, উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হবে। এই হলো 21 পড়া। এই হচ্ছে 21 পড়া, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে উক্ত ব্যক্তি। তারপরে 22 ধারা হচ্ছে লাগে এই যে মাদকদ্রব্য আইনের গ্রেপ্তার তল্লাশি, তারপরে হচ্ছে গ্রেপ্তার তল্লাশি যাই কিছু করি সব ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের কত নম্বর আইন? 5 না 1 নম্বর? বলে 1898 সালে ফৌজদারি কার্যবিধি আইন মতোই পরিচালিত হবে। তাহলে এখন 22 ধারা কোনো মুখস্থ করা লাগবে না, এই ধারা সব মাইনার একটাই আছে। আমি বারবার বলি সব মাইনার একটাই এরকম কথা লেখা থাকে। তাহলে এই যে মাদকদ্রব্যর যে তল্লাশি করব, গ্রেপ্তার করব, গৃহে ভেঙে প্রবেশ করব, এই যে সমস্ত ক্ষমতা আপনার দেশে, এইটা 22 ধারা বলছে ফৌজদারি কার্যবিধি আইন 1898 ধারা অনুসারে আপনারা তল্লাশি করবেন, গ্রেপ্তার করবেন, গৃহের দরজা জানালা ভাঙবেন, সব ফৌজদারি কার্যবিধি আইন দ্বারাই পরিচালিত হবে। ঠিক আছে? 22 তেমন বোঝার কিছু নাই। এবার 23 বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। 23 হচ্ছে বিনা পরোয়ানা ব্যতিরেকে তল্লাশির ক্ষমতা। পরোয়ানা ব্যতিরেকে তল্লাশির ক্ষমতা বা গ্রেপ্তারের ক্ষমতা। 23 হচ্ছে পরোয়ানা ব্যতিরেকে তল্লাশির ক্ষমতা বা ওখানে গ্রেপ্তারের ক্ষমতাও করেন, তাহলে সহজে আসবেন। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতাকে মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত এখন কিন্তু আর নাই, এখন কিন্তু ইডারে নাই, মাদকদ্রব্যের লোক নাই আর বাদ। এখন আমাদের কারা কারা দেন, মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত নির্মে পুলিশ অফিসারের, এমন কোন পুলিশ অফিসারের নির্মে নয়, মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অথবা লিখিত পুলিশ অফিসারের নিচে নাই। কিরকম? বাংলা পুলিশের সাব ইন্সপেক্টরের নিচে নাই, বিডিআরের ল্যান্স নায়কের নিচে নাই, কাস্টমের পরিদর্শক, কোস্ট গার্ডের পেটি অফিসার, পেটি। তাহলে পুলিশের এসআই থেকে তদূর্ধ্ব, বিজিবির ল্যান্স নায়ক, কোস্ট গার্ডের পেডি অফিসার, কোস্ট গার্ডের পেডি অফিসার, কাস্টমের পরিদর্শক যদি জানতে পারেন কোথাও মাদকদ্রব্য লুকায়িত আছে, রক্ষণাবেক্ষণ করা হয়েছে, সংরক্ষণ করে বা প্রদর্শন করে, এরকম যদি জানতে পারেন, যদি তার এলাকা হয়, যেমন পুলিশের এসআই তার নির্দিষ্ট এলাকা আছে, বিজিবির ল্যান্স নায়ক সীমান্তবর্তী এলাকায় 5, আনুমানিক বললাম জানি নেন, বিডিআরের ক্ষমতা 5, সীমান্তবর্তী 5 কিলোমিটারের ভিতরে মনে হয়। কোস্টগার্ড হচ্ছে তার যে সাগরের ভিতরে, কোস্টগার্ড কি সমুদ্রে ধরতে পারবে না, তার সাগরের এলাকায়। আর কাস্টমের পরিদর্শক তিনি যে কাস্টমাইজ করেন, যেমন হযরত শাহজালাল বিমানবন্দর, যশোর বেনাপোল বন্দর, বিভিন্ন স্থল বন্দর বা ওই পোর্ট, যেমন আমাদের যে পোর্টগুলো আছে 3টে না কয়টা পোর্ট আছে, এই সব বন্দরে কাস্টমের পরিদর্শক আছে। তাহলে কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোক। পুলিশের এসআই থেকে তদূর্ধ্বের নিচের র্যাঙ্কে কিন্তু হবে না। বিজিবির হচ্ছে ল্যান্স নায়ক থেকে তদূর্ধ্ব, তার নিচের র্যাঙ্কের হবে না। বিজিবির ল্যান্স নায়ক থেকে তদূর্ধ্ব, তার নিচে হবে না।
কোস্টগার্ডের পেটি অফিসার এবং কাস্টমের পরিদর্শক যদি জানতে পারেন তার এখতিয়ারাধীন এলাকা, মানে স্ব ব্যক্তির এখতিয়ারাধীন এলাকা, স্ব ব্যক্তির এখতিয়ারাধীন এলাকা কোনো মাদকদ্রব্য লুকায়িত আছে বা লুকায় রাখছে, সেখানে তিনি অনুমতি লইয়া লুকায় আছে এরম জানতে পারে, সেই স্থানে তিনি তল্লাশি কার্যক্রম করবেন। তাহলে মহাপরিচালকের অনুমতি ব্যতীত মানে মহাপরিচালক কি বলছে, মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত নয় এমন মহাপরিচালক ক্ষমতা দিচ্ছে তার অধীনস্থ, ওরা ব্যতীতই পুলিশের এসআই, বিজিবির ল্যান্স নায়ক, কোস্টগার্ডের পেটি অফিসার, কাস্টমের পরিদর্শক, এই 4টে লোক যদি তার এখতিয়ারাধীন এলাকার সীমানার মধ্যে তিনি জানতে পারেন, এমন কোনো কারণ বা বিশ্বাস করার কারণ থাকে বা এমন কোনো কারণ জন্মায় যে উক্ত স্থানে মাদকদ্রব্য লুকায়িত আছে, তাহলে এই 4 শ্রেণীর অফিসার তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা উক্ত স্থানে তল্লাশি কার্যক্রম করতে পারবেন। তল্লাশি করার সময় কি কি করে এবার সামনে আসেন। তাহলে আমরা পালাম কত দ্বারা, 21 দ্বারা না 23 পড়তেছি। 23-এর প্রথমটা কারা কারা করতে পারবে সেই বিষয়ে আলোচনা করলো। 23-এর 1-এ কি বলছে, যদি এই তল্লাশি কার্যক্রম যখন করবে, এই অফিসারগুলো যেখানে যাবে সেই স্থানে তল্লাশি করার জন্য অনুমতি চাবে। কি চাবে? অনুমতি চাবে। আমরা সিআরপিসিতে পড়ছি না, সিআরপিসির 102 তল্লাশি করার সময় অনুমতি চাওয়া লাগে না, সেই ঠিকই আমরা 22-এ কিন্তু পড়ে আইছি, সমস্ত কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালে বিধান অনুসারে পরিচালিত হবে। ঠিক এই অফিসার যখন তল্লাশি করতে যাবে, তখন ওই যে আবদ্ধ স্থানে বা যে স্থানে সংরক্ষিত মানুষ বসবাস করে, উক্ত স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি কার্যক্রম করবেন এবং উক্ত ব্যক্তি তল্লাশি করার জন্য সমস্ত সুযোগ সুবিধা দেবেন। এবং 2 কি বলছে, 1-এ তো তল্লাশি করার জন্য ওনাকে সুযোগ সুবিধা পাইছে, তল্লাশি করছে, যদি সুযোগ সুবিধা না দেয় তাহলে ফৌজদারি কার্যবিধি আইন অত করার দরকার নাই। এটুকু মনে রাখেন, তল্লাশি যে মাদকদ্রব্য করতে গেছিল তারা অনুমতি নিয়েছে প্রথমে। এখন দেখেন 2 নম্বরে কি বলছে, তল্লাশি করে যদি কোনো জিনিস পাওয়া যায়, তল্লাশি করার সময় যদি কোনো জিনিস পাওয়া যায়, মানে কোনো জিনিস বলতে কি বলা হয়, মাদকদ্রব্য কোনো বস্তু, মাদকদ্রব্যের প্যাকিং করা, বহন করার যে জিনিসপত্র সবগুলোই বোঝায়। সংঘাতে যেটা পড়ে আসছিলাম ওরকম, ওটা আটক বা জব্দ করবেন। তল্লাশি করার সময়, তল্লাশি করায় যদি কোনো জিনিস পাওয়া যায়, তল্লাশি করার সময় যদি কোনো মাদকদ্রব্য পাওয়া যায়, কোনো বস্তু পাওয়া যায়, দলিলাদি পাওয়া যায়, ওই মাদকের সাথে যা যুক্ত, সেইগুলো তারা ওই অফিসার কি করবেন, আটক বা জব্দ করবেন। তাহলে মাদকদ্রব্য 23 হচ্ছে লাগে তল্লাশি করার পদ্ধতি। তল্লাশি কি ভাবে করবে, কোন অফিসার করবে, 4 শ্রেণীর অফিসার করতে যা প্রথমে তারা অনুমতি চাইছে, 2 নম্বর তল্লাশি করার সময় যখন এই মাদকদ্রব্য পাইছে সেগুলো জব্দ বা আটক করছে। জব্দ তালিকা আগেই করেন না, এইভাবে পড়ে নেই। 3-এ বলছে, তল্লাশির সময় যদি কোনো ব্যক্তির, তল্লাশি করার সময় যদি কোনো ব্যক্তির সন্দেহ হয়, তাহলে তার গ্রেপ্তার ছাড়াই তার দেহ তল্লাশি করবেন। তল্লাশি করার সময় যদি কোনো ব্যক্তির সন্দেহ হয়, তাহলে গ্রেপ্তার ব্যতীত তার দেহ তল্লাশি করবেন। তাহলে তল্লাশি করার সময় যদি কোনো ব্যক্তির সন্দেহ হয়, তাকে গ্রেপ্তার করায় বিনা পরায়, মানে গ্রেপ্তার করবেন না, তার দেহ তল্লাশি করবেন। আমরা পথে ঘাটে যেমন তল্লাশি কার্যক্রম করি না, আমরা সন্দেহ করি, আমরা কেউ গ্রেপ্তার করি যে ভাই আপনার বডি দেখবো, আপনি আমাদের একটু হেল্প করেন, তখন আমরা কিন্তু অহরহ প্রতিদিন এই ডিউটিগুলো করি। তাহলে ওনারা কি করে, তখন আমাদেরকে গ্রেপ্তার ছাড়াই ওনার দেহ তল্লাশি করি। মাদকদ্রব্য অভিযান করলাম, এরকম মাদকদ্রব্য অভিযানের সময় ওনাকে গ্রেপ্তার করা হয় না, সন্দেহ করলে তার দেহ তল্লাশি করা হয়। তাহলে 3-এ মাদকদ্রব্য আইন 23-এর 3-এ কি বলছে, 23-এর 3 বলছে আছে, তল্লাশির সময় যদি কোনো ব্যক্তির সন্দেহ হয়, তাহলে তাকে গ্রেপ্তার ব্যতি রেখে বা গ্রেপ্তার না করেই তার দেহ তল্লাশি করা যাবে। এরপরে 23-এর 4 কি বলছে, উপস্থিত কোনো ব্যক্তি যদি মাদকের অপরাধ করেছে, এই মাদকদ্রব্য যেখানে তল্লাশি করতেছিলাম ওই তল্লাশির স্থানে যদি উপস্থিত একটা লোক আছে কিন্তু তার সন্দেহ আছে বা সম্ভাবনা আছে, তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। উক্ত স্থানে উপস্থিত যে ব্যক্তি আছে
ওই উক্ত ব্যক্তির কোনো ব্যক্তির শরীরে মাদক দ্রব্য লুকায়িত আছে বা সন্দেহ আছে বা সন্দেহ বলতে কি, মাদক দ্রব্য কিন্তু যারা নেশা করে দেখবেন, ওদের দেখলে বলে না তোর দেহে তো মনে হয় হিরোইনসি হিরোইনসি, তুই নেশা কর ডাইল কর। আসলে এরকম সন্দেহটাই বাস্তব, তা আইনের ধারার মধ্যে উপস্থিতি আছে। ঠিক আছে, উপস্থিত কোনো ব্যক্তির মাদকের অপরাধ করেছে, উপস্থিত কোনো ব্যক্তি এই মাদকের অপরাধ করেছে, হয়তো বহন করছে অথবা সেবন করছে অথবা নিয়ে এসে রাখছে, এখন সে সাধু। তাহলে কি বলছে, সারি বলছে উপস্থিত কোনো ব্যক্তি মাদকের অপরাধ করেছে বা করতে সম্ভাবনা আছে, অথবা এই মাদকটাও সরা নিতে পারত। যে মাদকটা আমরা পাইছি, মাদক দ্রব্য বস্তু আলামত যেগুলো আমরা পাইছি, এই মাদকের 4 দ্বারা, মাদকের 23-4 বলতেছে যদি কোনো ব্যক্তি এই মাদক দ্রব্য উপস্থিত যে জায়গা আছে সেইখানে এমন কোনো ব্যক্তি যার সন্দেহ আছে যে মাদকটা ও সরা ফেলবে বা মাদক দ্রব্য সরায় ফেলবে, বা এই মাদক দ্রব্য এর অপরাধটা এই ব্যক্তিই করছে, এই মাদকটা ওই নিয়ে আসছে, এরকম যখন আপনার সন্দেহ হবে, উক্ত ব্যক্তিকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ফেলাবেন, উক্ত ব্যক্তিকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। তাই শিরোনামের সাথে আমি বলছিলাম পরোয়ানা ব্যতি রেখে তল্লাশি ক্ষমতা বা গ্রেপ্তার, তল্লাশির ক্ষমতা বা গ্রেপ্তার বিনা পরোয়ানায়, এরকম বিনা পরোয়ানায় গ্রেপ্তার মেলা জায়গায় পাওয়া যায়। তাহলে এই তল্লাশির সময় এই 4 কি বললাম, 23-4 খুব খেয়াল করবেন, বুঝার আছে। 23-4 বলছে যেখানে আমরা তল্লাশি করতেছিলাম, পুলিশের সাব ইন্সপেক্টর, বিডিআর বিজিবির ল্যান্স নায়ক, কোস্টগার্ডের পেটি অফিসার, কাস্টমের পরিদর্শক, কিন্তু আমি তো টাই পরা কাস্টমে এসে দাঁড়াইছি, কিন্তু আমি যে এই মাদকটা আমার দ্বারাই বহন করছি, অথবা মাদক যেখানে আনছিলাম আমি সরে চলে গেছি, এই যে জয় এই মাদকটা সরানোর সম্ভাবনা আছে, মাদকের ওইখানে জয় রিজাউল দুইজনই উপস্থিতি আছে। এই উপস্থিতি থাকার কারণে ওই ওই অফিসারদের সন্দেহ আছে, সন্দেহ হলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ফেলবে। কি করবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। এরপরে আসেন 23-5 কি বলছে, সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত, সূর্য অস্ত হতে মানে সূর্য ডুবে দেওয়া থেকে সূর্য উদয়, সন্ধ্যার থেকে শুরু করে সকাল পর্যন্ত, সন্ধ্যার থেকে শুরু করে সকাল পর্যন্ত সময়ের মধ্যে যদি কোনো স্থানে মাদকদ্রব্য লুকায় আছে, কোনো স্থানে মাদকদ্রব্য লুকায় আছে বা গোপন করে রাখা আছে, এমন স্থানে তল্লাশি করার প্রয়োজন হলে এই যে মাদকদ্রব্য সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত, এরকম যদি সূর্য অস্ত থেকে সূর্য উদয় সময়ের মধ্যে কোথাও যদি মাদকদ্রব্য লুকায় রাখা হয় বা গোপন করে রাখা হয়, এমন যদি কোনো সন্দেহ হয়, তাহলে কি করবেন, সরাসরি তল্লাশি করতে যাবেন না, তার কারণ লিপিবদ্ধ করবেন। দেখেন আইনি বাধা আছে, রাতের বেলায় যদি আপনি মাদকদ্রব্য তল্লাশি করতে যান তাহলে তার কারণ লিপিবদ্ধ করবেন। রাত বলতে কোনটারে বোঝানো যাচ্ছে, সূর্য অস্ত থেকে সূর্য উদয়। এত সময় কিন্তু 4 পর্যন্ত ভালোই তল্লাশি করছিলাম, কিন্তু 23-5 এসে আপনার নির্দিষ্ট সময়সীমার ভিতরে কিছু জিনিসটা খর্ব করছে। 23-5 কি বলছে, মাদক দ্রব্য যদি সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের মধ্যে হয়, এই স্থানে যদি আপনার তল্লাশি করার প্রয়োজন হয়, তাহলে যদি মনে হয় যে তল্লাশি না করলে ওই মাদক দ্রব্য সরায় ফেলতে পারে, নষ্ট করে ফেলতে পারে, ধ্বংস করে ফেলতে পারে, সমস্যা নাই, আপনি তল্লাশি করবেন। তাই এই তল্লাশির কারণ আপনি ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, কি কারণে আপনি এই রাতের বেলায় তল্লাশি কার্যক্রম করবেন, তার কারণ আপনি লিপিবদ্ধ করে তল্লাশি কার্যক্রম করবেন। 23-5 কিন্তু আপনাকে সংকেত দিয়েছে, টাস করে রাতের বেলা ঢুকবেন না, যদি ঢুকতে চান আপনি ঢুকতে পারবেন, সমস্যা নাই, কিন্তু তার কারণ লিপিবদ্ধ করবেন। কারণটা কিভাবে লিপিবদ্ধ করবেন, এই 23-5 বলছে যদি সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের পর্যন্ত, সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের মধ্যে সময়ের মধ্যে কোনো স্থানে মাদকদ্রব্য লুকিয়ে রাখা আছে, তল্লাশি পরিচালনা না করলে মাদকদ্রব্য অপরাধে কোনো গৃহ কোনো বস্তু নষ্ট হতে পারে, সরায় ফেলতে পারে, তারপরে ধ্বংস করে ফেলতে পারে, তাহলে তার কারণ লিপিবদ্ধ করে তল্লাশি কার্যক্রম করবেন। আইনের যতই ফাঁক ফোকর থাক তারও ব্যাখ্যা আছে। তাহলে 23 দ্বারা আরেকবার করে বলি, সুন্দর করে ছোট করে বলি, 23 দ্বারা কিন্তু গুরুত্বপূর্ণ। 23 দ্বারা শিরোনাম আছে পরোয়ানা ব্যতি রেখে তল্লাশি। পরোয়ানা ব্যতি রেখে তল্লাশি করার ক্ষমতা মহাপরিচালক বা তার নিকট, মহাপরিচালক অথবা তার নিকট থেকে ক্ষমতা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার অথবা
তাহলে মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার, মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার, পুলিশের সাব ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব, পুলিশের সাব ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব, বিজিবির ল্যান্স নায়ক থেকে তদূর্ধ্ব, বিজিবির ল্যান্স নায়ক থেকে তদূর্ধ্ব, কোস্টগার্ডের পেটি অফিসার থেকে তদূর্ধ্ব, কোস্টগার্ডের পেটি অফিসার থেকে তদূর্ধ্ব, কাস্টমের পরিদর্শক থেকে তদূর্ধ্ব অফিসার যদি জানতে পারেন তার ইখতিয়ারাধীন এলাকার মধ্যে কোথাও মাদকদ্রব্য লুকায়িত আছে, তাহলে উক্ত স্থানে তিনি তল্লাশি কার্যক্রম করবেন। এই হলো তাদের ক্ষমতা। একে কি বলছে, এই তল্লাশি কার্যক্রম করার সময়, এই তল্লাশি কার্যক্রম করার সময় যে স্থানে তল্লাশি করবেন ওই স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি কার্যক্রম করবেন। 2, উক্ত স্থানে তল্লাশি করার সময় যদি মাদকদ্রব্য পাওয়া যায় তাহলে তিনি তা জব্দ করবেন। 2, তল্লাশি করার সময় যদি কোনো জিনিসপত্র পাওয়া যায় বা মাদকদ্রব্য, তল্লাশি করার সময় যদি মাদকদ্রব্য পাওয়া যায় তাহলে উক্ত অফিসার তা জব্দ বা আটক করবেন। 3, তল্লাশির সময় যদি কোনো ব্যক্তির দেহে মাদকদ্রব্য আছে বলে সন্দেহ হয়, তল্লাশির সময় যদি কোনো ব্যক্তির দেহে বা শরীরে মাদকদ্রব্য আছে বলে সন্দেহ হয় তাহলে তাকে গ্রেপ্তার ব্যতীতই তার দেহ তল্লাশি করবেন। তল্লাশি করার সময় যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় তাকে গ্রেপ্তার ব্যতীতই তার দেহ তল্লাশি করবেন। 4, 23-4, উপস্থিত যে সমস্ত ব্যক্তি আছে উক্ত ব্যক্তিদের মধ্যে যদি কোনো ব্যক্তি মাদকের অপরাধ করার সম্ভাবনা আছে, উপস্থিত যে ব্যক্তিগুলো আছে তল্লাশি করার সময় উপস্থিত যে ব্যক্তিগুলো আছে ওই তল্লাশিকারী অফিসারের মনে হচ্ছে এই ব্যক্তি অপরাধ করছে অথবা করার সম্ভাবনা আছে, তাহলে তাকে কি করবেন, তাকে গ্রেপ্তার করবেন, বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করবেন। 5, এই তল্লাশি কার্যক্রম, এই মাদক দ্রব্য তল্লাশি কার্যক্রম যদি সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের মধ্যবর্তী সময় হয় তাহলে সরাসরি আপনি তল্লাশি করতে যাবেন না, কারণ মাদক দ্রব্য লুকায় আছে আপনি জানেন। এই তল্লাশি কার্যক্রম রাতের বেলায় না করলে সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের ভিতর যদি আপনি না করেন এই মাদক দ্রব্য সরায় নেবে, মাদক দ্রব্য নষ্ট করে ফেলবে বা অন্যত্র কিছু ধ্বংস করে দেবে। তখন আপনি কি করবেন, এই অফিসারগুলো কি করবে, এর কারণ লিপিবদ্ধ করবে, ডায়েরিতে এর কারণ লিপিবদ্ধ করে তল্লাশি কার্যক্রম করবেন, আপনার আর কোনো অপরাধ থাকবে না। এরপর আসেন 24, মাদকাসক্ত ব্যক্তির শনাক্ত করার পরীক্ষা। এই যে মাদক খায় এই মাদকাসক্ত ব্যক্তিকে কিভাবে পরীক্ষা করব, দ্রুতই বলতেছি শেষ হয়ে যাবেন। দেহ তল্লাশি করার বিশেষ পরীক্ষা, দেহ তল্লাশি করার জন্য বিশেষ পরীক্ষা 24 দ্বারা দেহ তল্লাশি করার জন্য বিশেষ পরীক্ষা, মানে মাদক দ্রব্য হলে পারে, মাদক দ্রব্য যারা সেবন করে তাদের কি জাতীয় পরীক্ষা করে, কি কি পরীক্ষা করে, এখন এই 24 দ্বারাই বলবো। 24 দ্বারা একটু ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতেই পারে এখান থেকে, ভুল নাই, এসব জায়গাতে এমসিকিউ আসতে পারে, কারণ এগুলো এমসিকিউর জন্য পড়ি আমরা, হলো বড় পরীক্ষা দেবো, এমসিকিউর পরীক্ষা এই জন্য সব জানা, আর মূল পড়বেন 10টা। তাই দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা, দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা কিরকম আসেন পড়ে নেই। দেহ তল্লাশির জন্য পরীক্ষা, কোনো ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার, কোনো ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বা মামলার তদন্ত করে অফিসার তদন্তকালে মনে করেন যে তাহলে কোনো ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার এই দেহ মাদকাসক্ত ব্যক্তিকে শনাক্ত করার জন্য পরীক্ষা। এটা হলো আমি এইভাবে মুখস্থ করেছিলাম, শিরোনাম যে যেটা পারেন ওইটা মুখস্থ করে নেবেন, শিরোনাম হলো আপনার পার্সোনালিটি, আপনি যেটা মনে করবেন ওইটা পড়ে নেবেন। বইতে আছে কিরকম, দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা, অথবা অনেকের পরে ডোপ টেস্ট পরীক্ষার পদ্ধতি, মানে এরকম করে যে যেমন করে পারে শিরোনামটা মনে রাখে। তারপরে কোনো ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার, মনে রাখবেন, কোনো ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বা মামলার তদন্তকারী অফিসার তদন্তকালে, কোনো ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার মামলার তদন্তকারী অফিসার বা কর্মকর্তা, মামলার তদন্তকারী অফিসার তদন্তকালে যদি মনে করেন কোনো ব্যক্তির শরীরে দেহ মাদক দ্রব্য লুকায়ে রাখা আছে, বাংলা হলো কি, আমাদের পুলিশের ক্ষমতাপ্রাপ্ত অফিসার আছে না, ক্ষমতাপ্রাপ্ত অফিসার আছে যারা সাব ইন্সপেক্টরতে তদূর্ধ্ব, যেমন আইনি পড়লাম ফৌজদারি কার্যবিধি 551, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন তার ঊর্ধ্বতন ক্ষমতা একই ক্ষমতা প্রয়োগ করতে পারে, পড়ছি না, তাহলে বোঝার জন্য সহজ, তারপর তাই ব্যাখ্যা দেই।
যেটা দ্বারা পড়াইছি সেই দ্বারা উদাহরণটা নিয়ে আসি, আমি অন্য দ্বারা বলবো না, কারণ আপনি কষ্ট পাবেন। তাহলে পুলিশের ক্ষমতাপ্রাপ্ত অফিসার, মামলা তদন্তকারী অফিসার, তদন্তের প্রয়োজনে যদি মনে করে কোনো ব্যক্তির শরীরে বা দেহের ভেতর মাদক দ্রব্য লুকায় আছে, শরীর বোঝেন, আমার দেহে মনে হয় হিরোইনসি তা ডোপ টেস্ট করে না? ডোপ টেস্ট কি আমার আপনার করছে? জয় আপনার করছে, আমার 23 বছরে করে নাই, হজরতের করে নাই, তারপরে কাদেরের করে নাই, হিরোইনসিতে দেখেছি না, ওদের করে মাঝে মাঝে দেখবেন পুলিশ নিয়ে ডোপ টেস্ট করে, ঠিক আছে, বোঝা যায়। তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা আর মামলার তদন্তকারী অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা যে কারো পারে, আর মামলার তদন্তকারী অফিসার তদন্তের প্রয়োজনে যদি মনে করেন কোনো ব্যক্তির দেহে বা শরীরে মাদক দ্রব্য লুকাইতে আছে, তার শরীর পরীক্ষা করতে পারেন। পরীক্ষাগুলো কি করে করা আছে? এক্সরে করে মাদক দ্রব্য ধরা পড়বে কিভাবে? এক্সরে করলে পারে, আলট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি, কোলনকপি, রক্ত, আমাদের শরীরের যে রক্ত, মলমূত্র সহ যে কোনো ধরনের পরীক্ষা করতে পারেন। তাহলে কি করবে? মাদক দ্রব্য তদন্তকারী, মামলা তদন্তকারী অফিসার বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কোনো ব্যক্তির শরীরে মাদক দ্রব্য আছে, লুকানো আছে, এটা জানতে পারে, তাহলে পরীক্ষা করবে। খেয়াল রাখবেন, এই মাদকে যারা ব্যবসা করে এরা কিন্তু পলিথিন দিয়ে মাদক খাওয়া ফেলায়, পরে টয়লেট করে বাই করে, এটাও হয়তো অনেকে জানেন, ঠিক আছে। এই বেলা তখন এই যদি জানতে পেলায় বা খাওয়া ফেলাইছে, তখন তাহলে ওর এক্সরে করা যাবে, ও ধরা পড়ে যাবে। আলট্রাসাউন্ড করলে পারে পেটের ভিতরে যেই পলিথিন সহ মাদক আছে ধরা পড়ে যাবে না। তারপরে অ্যান্ডোস্কোপি, কোলনকপি, তারপরে রক্ত, যারা সেবন করে তাদের রক্তে মাদকের উপস্থিতি পাওয়া যায়। তারপরে আছে মলমূত্র, পেশাব পায়খানাতে পরীক্ষা করলে মাদক দ্রব্য ধরা পড়ে। এইরকম যে কোনো ধরনের পরীক্ষা করতে এই সমস্ত বিষয়ের উপর পরীক্ষা করতে পারেন, ঠিক আছে। তাহলে এই কত বললাম? 24 হলে যদি কোনো ব্যক্তির শরীরে মাদক দ্রব্য পাওয়া যায়, তাহলে কিভাবে পরীক্ষা করবে? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মামলা তদন্তকারী কর্মকর্তা উক্ত ব্যক্তির শরীরে যে মাদক দ্রব্য আছে তা পরীক্ষা করবেন। তিনি এই পরীক্ষার কয়টা ধাপ আছে বিভিন্নভাবে করতে পারেন। তিনি এক্সরেও করতে পারেন, আলট্রাসোনোগ্রামও করতে পারেন, অ্যান্ডোস্কোপিও করতে পারেন, কোলনকপি, রক্ত, মলমূত্র, সো যে কোনো ধরনের পরীক্ষা করতে বাধ্য করেন। শুধু পরীক্ষা নেই, পরীক্ষা করাতে উনি বাধ্য। এই পরীক্ষা করাতে আমার শরীরে যদি থাকে আমাকে বাধ্য করে, বাধ্য হলে আমাকে বাধ্য করাবে। যেমন আমরা সংবাদ দিতে বাধ্য পড়ছি না 42 আর 45, ঠিক এরকম যদি দারোগা তদন্তকারী অফিসার বলে আপনার শরীরে মাদক আছে, আপনি এই ডোপ টেস্ট করে আসবেন, ওই ব্যক্তি করতে বাধ্য। ঊর্ধ্বতন কর্মকর্তা বললো যে রেজাল্ট তোমার শরীরে পরীক্ষা করে আসো, আমি করতে বাধ্য। তাহলে কি এই পরীক্ষা করতে যদি অফিসার বলে, তদন্তকারী কর্মকর্তা বলে, তাহলে করতে বাধ্য। এমসিকিউ বাধ্য, মনে রাখবেন। এই পরীক্ষা কিরা করাবে? পরীক্ষা করাবে ঊর্ধ্বতন কর্মকর্তা। পরীক্ষা কয় শ্রেণীর অফিসার করাবে? ক্ষমতাপ্রাপ্ত অফিসার অথবা মামলার তদন্তকারী কর্মকর্তা। তিনি কি শরীরের ভিতরে যদি মাদক দ্রব্য থাকে, আমাদের দেহে বা শরীরের ভিতরে মাদক দ্রব্য থাকে, এর জন্য পরীক্ষা করাতে পারেন। এই পরীক্ষা কি? এক্সরে করাবে, আলট্রাসোনোগ্রাম করাবে, অ্যান্ডোস্কোপি করাবে, কোলনকপি করাবে, রক্ত পরীক্ষা করাবে, মলমূত্র করাতে বাধ্য করবেন। চলে যান। এরপরে আসছে 2, পরীক্ষা করার পর তার শরীরে যদি মাদকের উপস্থিতি পাওয়া যায়, তাহলে তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা যাবে। পরীক্ষা করার পরে দেখা গেছে যে আমার রিজালের শরীরে মাদক দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে, তাহলে এই তদন্তকারী কর্মকর্তা, মামলা তদন্তকারী কর্মকর্তা বা যিনি ক্ষমতাপ্রাপ্ত অফিসার, উনি কি করবে? বিনা অপরাধে গ্রেপ্তার করবে। পরীক্ষা করার পরে পরীক্ষার রিপোর্টে যখন মাদক দ্রব্য আমার শরীরে পাওয়া গেছে, তখন এই তদন্তকারী কর্মকর্তা বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার বিনা অপরাধে গ্রেপ্তার করবে। তাহলে বিনা অপরাধে খালি ওই 54 নিয়েই ব্যস্ত আমরা সবাই। বিনা অপরাধে পাচ্ছি না, যায় আইন পড়লে আমার হাজারো বিনা অপরাধে পাওয়া যায়, খালি 54, 55, 57 ওই কিছু পড়া আছে, ওইগুলো নিয়ে সবাই করে। বহুত পড়া আছে, পড়েন, আপনারা তো নিয়মিত পড়তেছেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে পরীক্ষা করার পরে যদি দুই বললাম কি 24-2, পরীক্ষা করার পরে যদি মাদক দ্রব্যের রিপোর্ট আছে, তার শরীরে মাদক দ্রব্য আছে, তাহলে তদন্তকারী কর্মকর্তা বিনা অপরাধে গ্রেপ্তার করবে।
24-3 24-3 কি বলছে? 24-3 যদি কোনো ব্যক্তি মাদক সেবন করেন সন্দেহ হয় তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 24-3 কি বলছে? যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে এরকম সন্দেহ হয় তাকেও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এত সময় তো পরীক্ষা করে গ্রেপ্তার করলাম মাদকের উপস্থিতি পাওয়ার কারণে। এবার বলছে যদি কোনো ব্যক্তির শরীরে মাদক সেবন করে সন্দেহ হয়, যদি অফিসারের কাছে সন্দেহ হয় তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 24-3 বলছে সন্দেহ হলেই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে যিনি তার শরীরে তিনি মাদক সেবন করছে, মানে খাইছে, মাদক সেবন করে বা খাইছে বা ইনজেকশন করে পুশ করে নিয়েছে শরীরের ভিতরে, যে কোনো একটা করলেই এইটা যদি তদন্তকারী অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত অফিসারের মনে হয় তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 24-4 এইগুলো আপনারা ডায়েরিতে লিখে নেন আর আমি ছবিতে দেবেন, আরো সহজ করে দেবেন, আর সংক্ষিপ্ত করে লিখে মনে রাখবেন। 4 যে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তাকে ডোপ টেস্ট করা যাবে। যে কোনো ব্যক্তি যদি এই তদন্তকারী অফিসার বা ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষমতাপ্রাপ্ত অফিসার মনে করেন সন্দেহ হলে তাকে ডোপ টেস্ট করা যাবে। ডোপ টেস্ট পজিটিভ আসলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তাহলে এই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মামলা তদন্তকারী কর্মকর্তা, যে কোনো ব্যক্তি যদি সন্দেহ হয় তার ডোপ টেস্ট করাতে পারবে। এতে আপনি যদি বলতে পারেন আমার ডোপ টেস্ট করেন আমার ইজ্জতের হানি হলো, আমার সম্মানের হানি হলো, এরকম বলার সুযোগ নাই, কারণ আপনার সন্দেহ আছে, আপনাকে আমি ডোপ টেস্ট করাতে পারি। এই ডোপ টেস্ট করানোর জন্য আমি ক্ষমতাবান। 24-4 আমি ক্ষমতাবান। কি বলছে? কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তাকে ডোপ টেস্ট করা যাবে। ডোপ টেস্ট পজিটিভ আসলে মানে ওর শরীরে যদি উপস্থিতি পাওয়া যায় পজিটিভ আসলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এরপরে 25 পরেই শেষ। শেষ কত পর্যন্ত বললাম? 25টাই শেষ। আর 5 মিনিট লাগবে না, 3 মিনিট মনে লাগবে, সাথে থাকে, নামাজের টাইম হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। 25 হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, 2 মিনিট লাগবে, থাকেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এই যে মাদকদ্রব্য আটক সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিতকরণ। মাদক আটক সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিতকরণ। এই যে আমরা ওই যে পুলিশ আইনের 23-3 পড়ি, তারপরে সিআরপিসির 150, পিআরবি 120 পড়ি নে, অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করি নে। ঠিক এইখানে কি বলছে? যখন আপনি মাদক আটক করে ফেলছেন এই সম্পর্কে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে, অফিসারকে অবহিত করবেন। এইখানে কি বলছে? যদি কোনো অফিসার মাদক দ্রব্য অধীনে কোনো কিছু আটক বা জব্দ করে, যদি কোনো অফিসার মাদক দ্রব্য অধীনে কোনো কিছু আটক বা জব্দ করে পাওয়া যায় তাহলে লিখিত আকারে প্রতিবেদন আকারে জানাবেন এবং মহাপরিচালকের নিকট একটি অনুলিপি দেবেন। এটা কঠিন কিছু না, মানে মাদক দ্রব্য যে আমাদের পুলিশ অফিসার বা ল্যান্স নায়ক, বিজি এরা যে আটক করছে বা এই কাজটা করেছে, করার পরে ওরা কি করবে? এই বিষয়টা একটা লিখিত আকারে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবে এবং একটা অনুলিপি মহাপরিচালকের নিকট দেবে। অনুলিপি কার নিকট দেবে? মাদক দ্রব্যের বস্তু দ্রব্য উদ্ধার করার পরে তার অনুলিপি কোথায় প্রেরণ করা হবে? বিচারকের নিকটে, তারপরে স্পিকারের কাছে, মহাপরিচালকের নিকটে, উপরে সবগুলোই। তখন দেখেন অনুলিপি দেবে মহাপরিচালকের নিকট। মাদক দ্রব্য উদ্ধার করার পরে যে তালিকা করছে এই তালিকা অনুলিপি দেবে মহাপরিচালকের নিকট। আর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবে যে এই মাদক দ্রব্য জব্দ করছে বা এই আটক করছে। এই যে এত সময় পড়লাম শেষ। আসসালামু আলাইকুম।